এই পলিটিক্স আসলে আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। এখন যদি ক্লিক করে যায় ক্রিকেটের দিকে তাকানোর কারো টাইম থাকবে না। যারা মোটামুটি ভালো অর্থ কামাচ্ছে তাদের কারোরই ঠিকমতো গায়ে কাপড় চোপড় থাকে না, মানে পাবলিক জানে যে এরা কারা। আমার বিরুদ্ধে যদি কেউ মামলা করে ওটা চোর বাটপার ছাড়া তো কেউ মামলা করবে না। পথে পাপন পার্থক্য হইল না তো। এখন পর্যন্ত পাপনের দুর্নীতির কোন শ্বেতপত্র গত 9 মাসে উনি কেন প্রকাশ করলো না? এটা কি ভয়ঙ্করতম ছোট মানসিকতা হতে পারে। তো 1 টাকার ক্রাইম হলো সেটা ফিনান্সিয়াল ক্রাইম। 238 কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কোন ধরনের বোর্ড অফ ডিরেক্টরস এর পূর্ব অনুমতি নিয়ে ট্রান্সফার করেন। ওনার সাথে আপনার সম্পর্ক কেমন? একটা টেক্সট করেছিলেন যে থ্যাংক ইউ ছোট ভাই। আমরা শুধু বুঝি যে ঠিক মতো ছক্কাটা মারলো কিনা, চারটা হইলো কিনা, কয় ওভার পরে বল চেঞ্জ করতে হয়। 25 জন ডিরেক্টর ধরেন আছে, আপনি জিজ্ঞেস করবেন, বাইচা জিজ্ঞেস করবেন, বলতে পারবে না। সাকিবরা কি মানবে? তখন যখন মানে না তখন বলে ও বেয়াদব, ও মনে হয় বাংলাদেশের আম্বানি অথবা টাটা বিড়লা। এই যে একটা ভাব নেয়, মনে করেন অ্যাটাকিং মুড একটা শিল্প। একজন বিশাল সন্ত্রাসী, ও মাশরাফিরে পছন্দ করে। এই জিনিসটা তো মাশরাফির ভক্তদেরকে তো কষ্ট দিছে। তামিম ইকবালকে নিয়ে একটা আলোচনা হচ্ছে যে তিনি আরেক দলে জয়েন করতে পারেন। এটাও যদি হয়, আমি আমার কন্টেন্টে বলেছি যে এটা তো অন্যায়। ওই গিরিঙ্গি বা গুটি না করে আর যে কিবরিয়া হওয়া ভালো। আমাদের স্পোর্টসে যারা আছেন কর্তা ব্যক্তি, তারা আতঙ্কের মধ্যে থাকেন যে না, এখানে যদি একটা ভুল হয়ে যায়, আজিম তো আছে, আজিমের সামনে পড়লে বিপদ আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজি কিবরিয়া শোতে। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে আছি এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের খুবই অন্যতম জনপ্রিয় একজন স্পোর্টস জার্নালিস্ট। তিনি হচ্ছেন রিয়াসাদ আজিম। অনেকদিন ধরেই আমার তার সঙ্গে বসার শখ ছিল, তো আজকে সেই শখটা পূরণ হয়েছে। চলুন তাকে আমরা স্বাগত জানাই। অনেক ধন্যবাদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। অ্যাটাকিং মুড একটা শিল্প, ডেফিনেটলি, যদি সেটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় স্ক্রিনে। আপনি কি বাই ন্যাচারালি এরকম অ্যাটাকিং, নাকি মানে রিপোর্টিং এর জায়গাটা এরকম অ্যাটাকিং? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। টু বি ভেরি অনেস্ট, আমি আসলে বিতর্ক করতাম। আচ্ছা। এবং আমরা যখন বিতর্ক করতাম, তার আগে যারা বিতর্ক করতো তাদের বিতর্কের ধরনটা ছিল হচ্ছে আপনার অনেকটা রাবীন্দ্রিক। তারা খুব সুন্দর করে গুছিয়ে দারুণ স্ক্রিপ্টেড কথাবার্তা বলবে, মন্ত্রমুগ্ধের মতো মানুষজন শুনবে, এবং তারপরে যা হওয়ার হইলো। যে বেশি মন্ত্রমুগ্ধ করতে পেরেছে সেই দল জিতে গেল, না হলে জিতলো না। তো আমি এবং আমার টিম উই ডিসাইডেড যে আমরা আসলে এটাকে ব্রেক করব। ওকে, আমাকে বিতর্ক করার জন্য আমার এত কবিতা বলার দরকার নেই। তো আমার আশপাশে যা ঘটছে সেটাই তো হচ্ছে আমার ইস্যুর সাথে আমি কোরিলেট করতে পারি। আমাদের খুব ভালো একটা দল ছিল এবং এই দলটাই আমরা আসলে শুরু করেছিলাম। এটা একটা সময় গিয়ে ইউনিভার্সিটিতে এটা খুব জনপ্রিয়তা পেল, যে অ্যাটাকিং ডিবেট। ওকে, সো ফাইন। এটা কোন ইউনিভার্সিটির কথা? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে। সো আজিম ভাই, আমরা শৈশব থেকে শুরু করতে চাই। আপনার বড় হওয়া, ছোটবেলা কোথায় কেটেছে সবকিছু মিলিয়ে? পঞ্চগড়ে। আমার জন্ম পঞ্চগড়, আমার এসএসসি এইচএসসি পঞ্চগড়। আমি সায়েন্সে ছিলাম, সেখান থেকে আমি ডিসাইড করলাম যে আমি হিউম্যানিটিসে যাব। আমার রেজাল্ট খুব ভালো ছিল। ওই 2003, 4, 2 ওই সময়টায় জিপিএ 5 আসলে এইভাবে পাওয়া যেত না, এখন যেভাবে হয় আর কি। তো ভালো রেজাল্ট ছিল। পরে আমার এটা নিয়ে গ্যাঞ্জাম লাগলো যে আমি কেন আসলে আর্টসে খারাপ ছাত্ররা পড়ে। সবচেয়ে নকল হতো যেই কলেজে, ওই কলেজের নাম হচ্ছে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট। মানে খুব ব্যাড রেপুটেশন ছিল। আর্টসে পড়তে গেলে আবার কিছু সাবজেক্টের ব্যাপার থাকে, যেমন আপনি জিওগ্রাফি পাচ্ছেন কিনা, আপনার মনোবিজ্ঞান পাচ্ছেন কিনা, এইসব হিসাব টিকাস ছিল। তো আমি ওইখানটাই ভর্তি হলাম। এটা নিয়ে আরো বিশাল অপমান, দুর্নাম, ঠিক আছে, মানুষের অপছন্দ। বাট ওখান থেকেই আসলে আমার বেসিকটা। এন্ড দেন তো ঢাকা ইউনিভার্সিটি সরাসরি। সো আপনি মানে ঢাকাতে আসা বেসিক্যালি আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পড়া এই কারণে? একদমই। বাবা কি করতেন? আমার বাবা পলিটিক্স করতেন, বিজনেস করতেন, সোশ্যাল ওয়ার্ক করতেন। আমাদের আসলে ওই লোকাল এরিয়া বা লোকাল টাউনের বাবারা অনেক কিছুই করে, কিন্তু কোনোটাই আসলে মানে পার্টিকুলারলি দাঁড়ানোর মতো কোনো কিছু করে না। এরকম 12 মিশালি ছিলেন আমার বাবা। সো আপনি পরিবারের বড় সন্তান? আমি সবার ছোট। সবার ছোট। ভাই বোন কতজন আপনাদের? আমার হচ্ছে বড় ভাই ছিলেন, উনি নেই। আমার বড় বোন, আর এই তো আমি। সো বলতে গেলে আপনি হচ্ছেন পরিবারের কর্ণধার সেই অর্থে বলা চলে। সো কি হতো, মানে স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়বেন? এই টার্গেটটা সবসময় ছিল। আমার বড় ভাই, প্রয়াত বড় ভাই, উনি আসলে আমাকে এই জায়গাটার ব্যাপারে সবসময় ইন্সপায়ার করেছেন। সো এখানে সে কোন সাবজেক্ট? সোশ্যাল ওয়েলফেয়ার। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আসলে দিগন্তটা উন্মোচিত হয়ে যায়। লাইক আপনি প্রথম 6 মাস 1 বছর আপনি আসলে ডিসাইডই করতে পারেন না আপনি আসলে কোন দিকে যাবেন। সো আপনার আসলে কি ডিসিশন ছিল? লাইক সোশ্যাল ওয়েলফেয়ার বা আমাদের মতো আর্টস সাবজেক্টে যারা পড়ে
তারা বেসিক্যালি স্বপ্ন দেখে হচ্ছে বিসিএস করবে বা বড় কোনো এনজিওতে কাজ করবে। আপনার ক্ষেত্রে কি হলো? আমার না আসলে শুরু থেকে বিসিএসটা খুব বিরক্তিকর মনে হতো, কেন? ভেরি অনেস্টলি। আমার কাছে মনে হতো, দেখেন কিবরিয়া ভাই, মানে আপনিও তো ডিবেটের লোক, আপনার সাথে এই ব্যাপারটা ম্যাচ করবে হয়তো। বিসিএস এর পরীক্ষায় প্রিলিমিনারিতে আমাদের সময় পরীক্ষা এসেছে, এই যে এখানটা একটা আপনার ভ্যাসের মধ্যে আছে, এখানে কতগুলো হচ্ছে ডালপালা আছে, এইটা জেনে আমার এটা মুখস্থ করে আমার লাভটা কি? পদ্মা সেতুর মধ্যে কয়টা খুঁটি আছে এটা আমি জেনে কি করব? মানে আমার এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমি যদি ওই খুঁটির সংখ্যা ঠিক না লিখতে পারি, আমার 1.20 মার্কস হয়তো কাটা যাবে, এবং ধরেন আমি প্রিলিতে পাস করলাম না। এখন এই খুঁটির সংখ্যা যে জানলো সে পাস করলো আর আমি করলাম না, এটাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার কাছে কখনো ভালো মনে হয়নি। আমার কথা হচ্ছে যে আমি কতটুকু প্রেজেন্টেবল অন আ পার্টিকুলার ইস্যু, দ্যাট শুড বি দ্য প্যারামিটার অফ মাই ম্যারিট। আমি পদ্মা সেতুর খুঁটি গুনবো, যমুনা সেতুর উদ্বোধন কত তারিখে হয়েছে, এইটাতে আসলে আমার ইফেক্টিভিটি কি? মেবি আই এম রং, আমি বিশেষ কাটাতে ছোট করছি, এইটাতে আমার কাজটা কোথায়? একজন পুলিশ অফিসার হয়েছে, সে একটা বিশাল কেস উন্মোচন করার চেষ্টা করছে, তাই না? অনেক বড় বড় আমরা তো দেখি যে বিশাল খুনের কাহিনী বের করে ফেলছে, এই যে পাশে আপনাদের হাতির ঝিল আছে, এখানে অনেক ঘটনা ঘটছে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বের করে ফেলছে। এখন ও আবার ভর্তি পরীক্ষা মানে বিশেষ পরীক্ষার সময় হচ্ছে ওই কয় তারিখে হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে সেটা জানে। তো ওইটা তার ওই উন্মোচনে বা ওই ইনভেস্টিগেটিভ কর্মকাণ্ডে কোথায় কাজে লাগে? না, ইনফ্যাক্ট এটা তো আমাদের শুধুমাত্র বিসিএস না, আমাদের পুরো একাডেমিক সব জায়গায় আমার এটা খুব ফাজলামো মনে হয় ভাইয়া, টু বি ভেরি অনেস্ট। আপনি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলেন তখন লাইক আপনি কি কোনো কিছু করছিলেন নাকি? টিউশনি করাতাম, এটা তো করাতেই হতো আসলে, একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। মামার হোটেলে যেন শুক্রবারে অন্তত কিছু খেতে। ওটা আছে নাকি এখনো? মামা মারা গেছে। মামা মারা গেছে অনেক বছরই হয়ে গেল, 6-7 বছর হয়ে গেল। খুবই ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল না? তারপরে আপনি রেডিওতে ক্যারিয়ার শুরু করলেন? রেডিওতে রাজু ভাই আমাকে কল করলো, উনিও ডিবেট করতো, যে রিয়াসাত আসো কাজ করি। তো ওবিএ মানে আউটডোর ব্রডকাস্টটা ছিল, আউটডোর ব্রডকাস্টিং, হ্যাঁ। ওটাতে প্রায় 2-2.5 বছর কাজ করার পরে ট্রাফিক আপডেট প্লাস অল দোজ হ্যাপেনিংস, কোথায় কি হচ্ছে না হচ্ছে, মুখস্থ কথা, আদৌ জ্যাম আছে কিনা নাই সেটা নিয়ে কথা। তো আমাদের সুবিধা ছিল যে আমরা আসলে ট্রাফিক আপডেট দিতাম না, ফুর্তিতে এই ভেজালটা একটু কম ছিল, যেখানে বলা লাগতো না। তারপরে হচ্ছে আপনার টেলিভিশন ক্যারিয়ার, মাঝখানে আমি একটা 1 বছর গ্যাপ ছিল আমার, সেটা হচ্ছে ডিউডিসের প্রেসিডেন্ট হয়ে গেলাম। ও আচ্ছা, আপনি ডিবেটের ক্যারিয়ারটা নিয়ে আমরা একটু জানতে চাই। লাইক ইউনিভার্সিটিতে আসার আগে আপনি ডিবেট করতেন? হ্যাঁ, আমি যখন স্কুলে কলেজে পড়তাম তখন থেকে আমি ডিবেট করতেন। আমি 19th and 20th চ্যাম্পিয়ন এন্ড দ্য বেস্ট স্পিকার। ওয়াও ওয়াও। সো আপনি এদিকে ফুর্তিতে কাজ করছেন, ওদিকে বিতর্কে আপনার হচ্ছে এই অ্যাচিভমেন্ট। সো তখনও আপনি আসলে ক্যারিয়ার নিয়ে অতটা সিরিয়াস ছিলেন কিনা যে আপনি জার্নালিজমের দিকে? আমার কাছে একটা কনফিডেন্স ছিল কি টু বি ভেরি অনেস্ট, যে আমি ভালো কিছু করব, যেটাই করি। মানে একটা কনসেপ্ট মাথার মধ্যে রাখতাম যে দেখেন এই সময়ে এসে না খেয়ে মরে যাব না। সবার মধ্যে যে কনসেপ্ট যে হচ্ছে চাকরি, সরকারি চাকরি, ব্যাংকের চাকরি, হ্যাঁ, লাইব্রেরিতে পড়তে পড়তে একদম প্যান্টের তলা ঘষা মানে উঠে যেতেছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগতো না। ভালো লাগতো না ওই কারণেই যে আসলে পড়ার সিস্টেমটা আসলে ভালো না। যদি সিস্টেম আপনার ভালো না লাগে, আপনি স্লাইড ক্যালিপার্স দেখতেছেন কিন্তু আপনি হচ্ছে প্রপার ওটার ইউটিলাইজেশন আপনি জানছেন না, দেখছেন না, আপনার সেই টিচার নেই, আপনার সেই ল্যাব নেই, আপনি কিন্তু মজা পাবেন না। তো আমার কাছে মনে হতো যে কিছু একটা করব, ভালো কিছুই করব, কি করব জানতাম না, কিন্তু কিছু একটা ভালো কিছুই করব, এইরকম একটা কনফিডেন্সের জায়গা সবসময় ছিল। বিতর্ক করতে করতে যখন আমি রেডিও ফুর্তিতে জয়েন করি, তখন আমার টুকটাক টেলিভিশনে অফার আসা শুরু করেছিল, যে কারণ ক্যাম্পাসে তো বড় ভাইরা হচ্ছে বিভিন্ন টেলিভিশনে কাজ করে, অনিমেষ দাতা এরা হচ্ছে যারা জগন্নাথ হলের হয়ে 18তম চ্যাম্পিয়ন হলেন। তো ওই সুযোগটা ছিল যে কেউ না কেউ কোনো একটা জায়গায় এনগেজ করায় দিবে। তো ফাইনালি আসলে ওইভাবেই হয়েছে। স্পোর্টস জার্নালিজমে গিয়ে আপনার শুরু, এবং একই সাথে ওখানে একটা নিজের ইউনিকনেস তৈরি করা। যখন আপনি কোনো একটা, লাইক আমি স্পোর্টস ফ্যান না, টু বি অনেস্ট, মানে আমি স্পোর্টই না যদি বলি এটা, কিন্তু আপনার রিপোর্ট আমাকে টানে। মানে কি হচ্ছে এই ভদ্রলোকের কথাটা একটু শুনি তো, একটু ভিতরে ঢুকে বুঝি তো আসলে বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যাচ্ছে। এই যে জায়গাটা তৈরি করা, এইটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা কিন্তু বাংলাদেশে অনেক শ্রদ্ধেয়, অনেক রেপুটেড জার্নালিস্ট আছেন স্পোর্টসে, কিন্তু আপনি ইয়াংদের কাছে অনেক পপুলার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কত সালের দিকে শুরু হলো ক্যারিয়ারটা? 9, ওই যে রেডিও ফুর্তি না, মানে স্পোর্টসে হচ্ছে 12তে। কোথায় শুরু করলেন? চ্যানেল 24। ওখানে আমি টানা 8 বছর কাজ করেছি এই স্পোর্টসের উপরেই। মানে আমাদের সময় কি ওই যে আপনার হচ্ছে খুব দ্রুত, আপনি তো দেখছেনই যে একটা ছেড়ে আরেকটায় যাওয়া, 5,000-10,000 টাকা বেতন বেড়ে গেলে। আমি ওটা চেষ্টা করিনি। আমি চেষ্টা করছি হচ্ছে ধরেন আমি রিপোর্টিং করব, আমি রানডাউন বুঝবো, আমি টুকটাক প্রেজেন্টেশন করব, মানে তিলে তিলে একটু গ্রো করি না, কি হয় না। কিন্তু আপনাকে আমরা রিসেন্ট সময় চিনছি। জি,
আপনার 8 বছরের যদি কাজ দেখি তাহলে কিন্তু একদম প্রথম দিকে আপনি এরকম ছিলেন না। এটা সবচেয়ে বড় কারণটা কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে মানে টু ভেরি অনেস্ট, যেহেতু এখানে ফ্র্যাঙ্কলি স্পিকিং এবং আমার কোনো দায়বদ্ধতা নেই, না ডেফিনেটলি ইউ ক্যান। আমাদের মানে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা, আপনার মধ্যে যদি সম্ভাবনা থাকে বাকি সবাই মিলে আপনাকে টেনে ধরবে। তো আমি বিইং দ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন টুয়াইস, 19 এবং 20তম বিতর্কের বেস্ট স্পিকার, এটিএন বাংলা ডিবেট করছে, কিরণ ভাই আয়োজন করছে, ওনার অনেক ধরনের হিসাব নিকাশ ছিল, ওইটাকে ব্রেক করেও চ্যাম্পিয়ন হয়েছে ওখানটায় আমরা। ইন্টার ডিউরেস চ্যাম্পিয়ন, ডিউরেসের প্রেসিডেন্ট, আমি আমাকে জাহির করছি না, ঠিক আছে, আর ডিপার্টমেন্ট হলের হিসাব বাদ দিলাম সব, ঠিক আছে, কতগুলো আন্তঃক্লাব জিতছি সেই হিসাব বাদ। ওইখানটা গিয়ে আমাকে প্রুভ করতে হইতো যে আমার নাকি ভয়েস হয় না, ঠিক আছে, শুরুর দিকটায় আমার ডেলিভারি ঠিকঠাক হয় না। সুপার মর্নিং লাস্ট আমি যখন ছেড়ে দেই 8 বছরের শেষে গিয়ে, তখনও আমাকে সুপার মর্নিং মানে ভোর 6টায় 5:30টায় গাড়িতে উঠা লাগতো, সেটাও 2 দিন 3 দিন করা লাগতো। সো এই ঝামেলাটা হয় কখন? এই ঝামেলাটা হয় হচ্ছে যখন হয় আপনি একদম কিছু পারেন না অথবা আপনি অনেক পারেন। সো প্রথম ক্যাটাগরিতে আমি পড়ি না, আমি এটা মনে করি। কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিতে আপনি যদি আসলে তীব্রভাবে পড়েন কিবরিয়া ভাই, আপনি আপনার ক্যারিয়ারেও হয়তো বিভিন্ন সময় বুঝতে পেরেছেন যে আপনাকে আটকানোর চেষ্টা করবে, আপনি আপনার মতো করে ফ্লারিশ করতে পারবেন। এক ধরনের কমপ্লেক্সিটি থেকে হয় অনেক সময়। বস মনে করে যে একে সুযোগ দিলে আমার নিজের পজিশন নড়ে চলে যেতে পারে। এক্স্যাক্টলি। এবং এটা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে এবং খুব বাজেভাবে হয়, মিডিয়াতে তো খুবই বাজেভাবে হয়, এটার আমি শিকার হয়েছি, আমি দেখেছি। তারপর 71-এ যখন আমি গেলাম, 71 ছাড়া যখন ডিসিশন নিলাম, তার আগে ধরেন আই ওয়াজ এন্টাইটেলড অ্যাজ স্পেশাল করেসপন্ডেন্ট অফ স্পোর্টস, রাইট? আমি 71 টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট, অনলাইন ডিপার্টমেন্ট আলাদা। অনলাইন ডিপার্টমেন্টে কন্টেন্ট প্রোভাইড করে, ইটস নট মাই জব। এই প্রশ্নটা তো সবাই করে না। চাকরি করতে পারলে বেতন পাইলে খুশি ভাই। তো আমার কথা হচ্ছে, তুমি আমাকে দিয়ে ভিউ নিচ্ছ, আমার স্টোরিজ দেখার জন্য মানুষ বইসা থাকে, অনলাইন থেকে তোমার আয়ের অংশটা তো আমি পাই না। আমার তো অ্যাপয়েন্টমেন্ট লেটারে তো লেখা নাই, আমার প্রমোশন লেটারে তো লেখা নাই দ্যাট আই এম দ্য পার্ট অফ দ্য অনলাইন ডিপার্টমেন্ট। তো আমি এটা না, কিন্তু তুমি আমাকে সেই কাজ করাবা। আবার আমি যখন আমার মতো করে কন্টেন্ট ক্রিয়েট করবো, এরকম একটা জায়গায় বসে আমার কথা বলবো, মানুষের শুনবে, সেটা আবার তুমি দিবা না। তো এই ফাইজলামিটা হবে না। আমি জাস্ট 23 ওয়ার্ল্ড কাপের আগে আই ডিসাইডেড যে আমি করবো না, চাকরি করবো না, দেখি কি হয়, বুঝছেন? তারপর সেখান থেকে বলা হলো যে এরকম অনেক রিয়াসাত আমরা তৈরি করতে পারি। বিশ্বাস করেন, আমি যে মিউজিকটা রেখে এসেছি, ওই মিউজিক এখনো চলে ওখানটায়। মিউজিক চেঞ্জ করতে পারে না, ওরা নাকি আমারে তৈরি করবে। উপরওয়ালা দেয়ার মালিক, আপনি, আমি, আরো অন্য যারা আছে, কে কতটুকু পাবে এটা আল্লাহ ডিসাইড করে দেয়। আমাদের যিনি তৈরি করেছেন, পৃথিবীতে কেউ কাউকে কোনো কিছু দিতে পারে না। আমাদের বসদের সমস্যা হচ্ছে এরা সবাই আমাদের দেয়। আপনার ইউনিকনেসের জায়গাটা আপনি ফ্রিডমের আগ পর্যন্ত ওভাবে ফ্লারিশ করতে পারেন নাই। ওই যে বললাম যে মানে সবচেয়ে বড় সমস্যা কি, যে আমি দাড়ি রেখেছি, ধরেন, হ্যাঁ, রাখা যাবে না, ক্লিন শেভ করা লাগবে। ধরেন আমি ফুল হাতা শার্ট পরবো না, গরমের দিন ভাই, বাটন লাগিয়ে সেটা পড়তে হবে। কেন? বিবিসি সিএনএন এর রিপোর্টার কি আমার থেকে ছোট রিপোর্টার? দাড়ি একটা বড় সমস্যা, যদি এটা নিয়ে খুব বেশি কথা বলা যাবে না এখানে। হ্যাঁ, এটা একটা মানে শুধু আমি জানি না, এটা মিডিয়া ওনার যারা আছেন তারা অতটা প্রবলেম ফিল করেন না। মিডিয়ার বস দুই একটা, আমি জানি এটা এভাবে বলে ইন জেনারেলি বললে সমস্যা হবে। আমার জীবনে দুই একটা অভিজ্ঞতা আছে, বাই দ্য ওয়ে, এটা জেনারেলাইজ করার দরকার নেই। অভিজ্ঞতা পরে যখন দাড়ি রেখে হিট হলাম, তখন বসেরা বলা শুরু করলো যে আমরা তো বলেছি যে তুমি দাড়িটা রাখলেই তোমাকে ভালো লাগে। এই গল্প হয়েছে অনেক। ওকে, সো আপনার ক্লিক করলো কোথায়? মানে আপনি যখন আপনি খারাপটাকে খুব সহজভাবে স্ট্রিক্ট ভাবে আপনি খারাপ বললেন, আমরা যেটা দেখি আপনার রিপোর্টের মধ্যে, যে না এখানে ভুল হচ্ছে তো ভুল হচ্ছে। রিসেন্টলি আমরা যদি বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান যিনি আছেন ফারুক আহমেদ, তাকে নিয়ে, যেমন আপনি নামটা বলে দেন, আমি নামটা বলতাম না হয়তো বা। তো এই যে বোল্ডলি কন্টেন্ট করা, যে না ওনাকে দিয়ে হবে না, ওনাকে রাখলে এই ক্ষতি হবে এবং সুতরাং ওনাকে বাদ দেওয়া প্রয়োজন, একজন জার্নালিস্ট হিসেবে এই অ্যাপ্রোচে যাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট। আমাদের ডিফিকাল্ট না ভাইয়া, দেখেন আমার পেছনে কিন্তু কোনো চ্যানেলের ট্যাগ নেই। আমি একটা যখন মামলা খাই বা মামলা খাবো, ঠিক মানে যারা এখন যাদের এগেনস্টে করি, তারাও নিশ্চয়ই তাদের লয়ারদের রেডি করার চেষ্টা করছে যে ওরা একটু আটকানো যায় কিনা। আমার কিন্তু কোনো চ্যানেলের ট্যাগ নেই। আমার বয়স এমন না যে অনেক হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু কেবল ইমার্জিং, আই এম ট্রাইং মাইসেলফ। সো ওই জায়গা থেকে কিন্তু এটা অনেক রিস্ক। আবার একই সাথে মূলধারা গণমাধ্যম সবকিছু অ্যাভয়েড করছে। আমি কিন্তু আমার প্রত্যেকটা রিপোর্টে প্রমাণ দিতেছি, ক্রিকেট বোর্ডের ভেতরে কাগজ দেখিয়ে দিচ্ছি। আপনি ভাবতে পারেন যে একটা মানুষ, জাস্ট একটা এক্সাম্পল দিই, এই যে নেক্সাস টেলিভিশন,
এখানে যারা যে জায়গায় যে ডেজিগনেশনে কাজ করে এটা তো একটা লিস্ট আছে, তাই না? জব ডেসক্রিপশন আছে, কে কোন পদে আছে সেটার একটা ডেসক্রিপশন আছে। অন্য একটা মানুষ কি এখানে ঢুকতে পারবে? ক্রিকেট বোর্ড তো আরো হিউজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বাংলাদেশ সরকারের পরে যদি কোনো অর্গানাইজেশনে মানুষ কথা বলে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেক ধরনের বিতর্ক হতে পারে আমার এই বক্তব্য নিয়ে, বাট আমি মনে করি তাই। ক্রিকেট নিয়ে মানুষ কথা বলে গভর্নমেন্ট বা পলিটিক্সের বাইরে। সেই ক্রিকেট বোর্ডে কর্মকর্তার লিস্টে একজন বহিরাগত মানুষ, তাকে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল দেখে আপনি রেড এন্ড ব্লুতে ক্রিকেট বোর্ডকে দিয়ে বিল দেখাচ্ছেন। এই কাগজ দেখাই, এই রিপোর্ট করি, কোন জায়গায় আপনি টেন্ডার ছাড়া কাজ করেছেন সেই রিপোর্ট করি। কোনো মূলধারা গণমাধ্যম করে না, সবার কাছে আছে এগুলা, সবার কাছে আছে। বিশ্বাস করেন কেউ করে না। কারণ আপনি বলুন যে কেন করে না, কেন করে না জানেন? কারণ আমি করি। এটা খুবই ফানি। করা উচিত তো, ইনফ্যাক্ট করা উচিত। মানে এটা অন্য জায়গায় মিডিয়ার হিংসার জায়গাটা অনেস্টলি মানে এটা হিউজ। আপনি নিশ্চয়ই কাজ করেছেন, এখন আপনি আপনার মতো করে কাজ করেন। ইন্ডাস্ট্রির মধ্যে যে ধরনের অপছন্দ এবং হিংসার ব্যাপারটা কাজ করে, যে অমুক দেশে অমুক একটা ব্রেকিং চালাইছে আমরা চালাবো না, একটা জায়গায় একটা বড় ঘটনা ঘটছে, ভয়ঙ্কর ব্যাপার, ও ব্রেকিং চালাইছে আমি সর্বশেষ চালাবো, ব্রেকিং চালাবে না। না, এটা আরেকটা মজার বিষয় আছে, যেটা হচ্ছে আমার এই অনুষ্ঠানে হয় না। ইনফ্যাক্ট হয় না বলতে কি, আমি রেকর্ড করে যাই, এখন এরপর এডিট কি হয় না হয় এটা তো আমি জানি না, বাট আমার চোখে পড়েনি কখনো। এখানে অনেক টেলিভিশন থেকে কাজ করার লোকজন এসছেন, গেস্ট এসছেন, তারা তাদের সিটে বসে সেই সব টেলিভিশন চ্যানেলের নাম নিয়েছেন, কর্তাদের প্রশংসা করেছেন বা আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। ওটা ওইভাবেই থেকেছে আমার অনুষ্ঠানে। জি, আমি বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন জায়গায় কাজ করার জায়গাতে আমি দেখেছি অন্য চ্যানেলের নাম নেয় না। এটা কেন করে আমি ঠিক জানি না। এটা কি ভয়ঙ্করতম ছোট মানসিকতা হতে পারে। লাইক আমরা সবসময়, আমরা তো সব্যসাচী মানুষ, আমরা নিজেদেরকে দাবি করি, আমরা এনলাইটেন করছি অনেক মানুষকে। স্ক্রিনের সামনে যারা দেখছেন তাদের কারো কারো আমরা আইডলও, অথচ সামান্য একটা বিষয় অন্য কোন একটা চ্যানেলের, হয়তো অন্য কোন একটা চ্যানেলের রিয়েলিটি শো থেকে সে হয়তো টপ পজিশনে গেছে এবং সে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যাচ্ছে। ওই রিয়েলিটি শো কোন চ্যানেলে হয়েছে ওই চ্যানেলের নাম পর্যন্ত আমরা নেই না। ওটা কোন রিয়েলিটি শো ছিল আমরা বলি একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো। আরে আপনার নাম নিলে কি ওই চ্যানেল এক নম্বর হয়ে যাবে? বা আপনার নাম না নেওয়ার কারণে কি ওই চ্যানেল কি টিআরপি হারাবে? হীনমন্যতায় ভোগে ভাই, এটা খুবই ভয়ঙ্কর রকম ভয়ঙ্কর হীনমন্যতায় ভোগে। নিজের চ্যানেলটা করার চিন্তা ভাবনা করলেন কবে থেকে? 71 ছাড়ার সময় ভাবলাম যে আমার চ্যানেল করবো, এবং এটা প্রচুর আঘাত এসেছে। অনেকে আপনি তখন চিন্তা করছিলেন একবার পুরোপুরি ফ্রিল্যান্সিং এ চলে যাবেন? একদম। এটা কত সালের দিকে? এটা হচ্ছে 2023-এর শুরুতে। ওকে, সো যখন আপনার মনে হলো যে না, এই জায়গাগুলোতে আপনি যতটা নিজেকে ফ্লারিশ করতে চান ওটা পাচ্ছেন না, জি, এনভায়রনমেন্টের কারণে বা এর কারণে, তখন আপনার মনে হলো যে আপনি ফ্রিল্যান্সিং এ যাবেন। তার আগ থেকে কি টুকটাক আপনি ইউটিউব থেকে আয় করছেন বা ফেসবুক থেকে আয় করছেন, এরকম অবস্থা ছিল? একদমই না, আমি খুব অনেস্ট ছিলাম। ওকে, আমি যখন ফ্রিল্যান্সিং এ যাব ডিসাইড করেছি, এটা সবাই ওপেন দেখেছে, এন্ড দেন আই হ্যাড সাম ডিসকাশন যে আমাকে যদি এখানে, আমার অফার ছিল যে তুমি চাকরি করো, সপ্তাহে 3টা কন্টেন্ট বানাও বা 4টা বানাও, তারপরও জবটা করো। হ্যাঁ, আমার কথা ছিল যে ভাই আমাকে আপনি বাইন্ডিংস দেবেন কেন? আমি তো আপনার অনলাইনে এনটাইটেলড না কাজ করতে। সো আমি যেটা না সেটাতে আমি কন্ট্রিবিউট করবো, সেটা আপনি টাকা দিবেন না প্রথমত। দ্বিতীয় যেটা, এই কথাগুলো কেউ বলে না ভাই, সবাই করে অনলাইনে, বুঝছেন, কিন্তু আপনার যদি জব ডেসক্রিপশনে না থাকে আপনি করবেন কেন? এই উচিত কথা কেউ বলে না। দ্বিতীয় যেটা, আমাকে 3 দিন 4 দিন সেট করে দত্ত তারা কেউ না, এটা একদম আমার। আমি তো অফিসের ইকুইপমেন্টস ইউজ করছি না, আমি সেট ইউজ করছি না, আমি আমার মতো করে কথা বলছি, আমি আমার বাসায়, আমি আমার মাঠে, আমি আমার মতো করে করছি। সো ওইটাতে আপনি দিবেন কেন? আমি একদম অনেস্ট ছিলাম। আমি কখনো ওই আপনার থাকে না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, দু জায়গায় করছি, হ্যাঁ ঠিক আছে করছি, অনেকে করছে, এখনো করছে, সেই জিনিসটা আমি কখনো অ্যালাউ করিনি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনি যখন এর আগে একটা লোগো ক্যারি করতেন বা একটা আইডি কার্ড ক্যারি করতেন, এখন আপনি সম্পূর্ণ নিজের চাচ্ছেন, সেক্ষেত্রে কতটুকু টাফ এটা আসলে? এটা একদিক থেকে টাফ, আবার ইজিও। যেমন ধরেন, আমাকে কোথাও কেউ আটকায় না। মানে আপনি এর আগে একটা পার্টিকুলার চ্যানেলকে আপনি ব্র্যান্ডে পরিণত করেছেন বা করছেন। ধরেন আমি অনলাইনে প্রথম যে কাজগুলো করছিলাম, আবারও বলছি আমি এন্টাইটেল ছিলাম না, তারপর কাজ করতে হয়েছে। পার্টিকুলার লাস্টলি আমি যে চ্যানেলটায় ছিলাম, তাদের যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানটায়, তো ওটা তো আসলে আমার মাধ্যমে ব্র্যান্ড হয়েছে। আমার সব সময়, আপনি যেহেতু অনলাইনে আপনি প্রচুর কাজ করছেন, আমাদের অনেকের আপনি আইকন, মানে হয়তো স্পোর্টস নিয়ে কাজ করেন না, বাট ওয়ে অফ ডুইং ইস্যুটা মাথায় থাকে। সো ওই জায়গা থেকে আমার মাথায় একটা জিনিসই কাজ করতো, যে দেখেন আপনি ফুটেজ দেখাচ্ছেন, এটা দেখাচ্ছেন, ওটা দেখাচ্ছেন, মানে আপনাকে বলছি না যে আমরা যেটা করি, এবং ওটাকেই সাবজেক্ট বানাচ্ছেন। আমার কথা হচ্ছে আমি ব্র্যান্ড হব, মানুষ আমাকে দেখবে।
আপনি কখনো আমার স্টোরিতে ওভাবে পাবেন না যে আমি ওই ফুটেজের ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছি। মানুষ আমি যেখানে বসে থাকবো আমাকে দেখবে। সো এটা আমি স্টাবলিশ করেছি। আমি যখন এর আগে কাজ করেছি তখন আমি ভয়েস দিতাম, ওটার ফুটেজ দেখতো মানুষ, আর এখন আমি নিজে ফুটেজে পরিণত হয়েছি। এটা ইট ওয়াজ রিয়েলি টাফ, এবং এটা আমি মেক শিওর করেছি যে আমি এটা করব। প্রথম আপনি যখন 23 শুরু করলেন আপনার ডিভাইসগুলো কি ছিল, লাইক আপনি কি দিয়ে শুরু করলেন? মজার ব্যাপার কি ওই ডিভাইস এখনো আছে, স্যামসাং S23 আলট্রা। বয়া একটা ভয়েস রেকর্ডার আছে, ওটার দাম হচ্ছে তখন 5600 ছিল, 5600, এখন ওটা 3500-এর মতো। ওটাই ইউজ করি। অনেকেই বলে ভাই আপনার সাউন্ডটা একটু ভালো করেন, তো আমার কাছে মনে হয় আমি খুব ওই জিনিসগুলো আমার লাকি চার্ম, সো আমি চেঞ্জ করতে চাই না, টু বি ভেরি অনেস্ট। আর ট্রাইপডটা চেঞ্জ করতে হয়েছে, সেটা ভেঙে গিয়েছিল। আর্নিং এর জায়গাটা যদি একটু আসতে চাই, একটা হচ্ছে ফিক্সড ইনকাম। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে যারা আছে তারা ওটার উপর মেন্টালি ডিপেন্ডেন্ট, লাইক আমি কাজ করি আর না করি মাস শেষে বেতন পাবো, সো আমার একটা রিল্যাক্স থাকে। কিন্তু ইউটিউব বা ফেসবুকের মতো জায়গাতে ক্যারিয়ার হলে এখানে আপনার কাজ দিতে হবে, শুধু কাজ না, ইউনিক কাজ দিতে হবে, এটার পপুলারিটি থাকতে হবে এবং ভাগ্যও থাকতে হবে। অনেক কারণে অনেক সময় ডিমনিটাইজ হয়ে যায়, সো সবকিছু মিলিয়ে ইটস আ কাইন্ড অফ লটারি বা কাইন্ড অফ গেম, ডিফিকাল্ট। বাট ডেফিনেটলি আপনার আর্নিং করার সুযোগ থাকলে আপনি চাকরির চাইতে এখানে 100 টাইম বেশি আর্ন করতে পারবেন, হ্যাঁ, এবং যদি সেই কোয়ালিটি আপনার থাকে। সো কি হলো আপনার ক্ষেত্রে এসে? আমার ক্ষেত্রে ভাই এখন পর্যন্ত আমি না আসলে চলছে গাড়ি যাত্রা বাড়ি, আমি ভালো চলি আলহামদুলিল্লাহ। কিন্তু ঝামেলাটা হয় কোথায়, আমি যেটা বলি যে ওই শুরুর দিক থেকে এখন পর্যন্ত একটা গ্রুপ আছে যারা আসলে আমাকে বিভিন্ন সময়ে, ওরা নিশ্চয়ই চায় যে আমি আসলে দাঁড়াতে যেন না পারি, ফেসবুকে স্পেশালি। আমি যেমন 9 মাস আমার ফেসবুকে আমি কোনো কন্টেন্ট দিতে পারছিলাম না। আমি একটা ব্যাকআপ পেজ করলাম, সেটাতে এখন 1,52,000 হয়েছে। আবার 9 মাস পরে যখন ওটা আমার ঠিক হলো, আমার মেইন পেজটা, সেটা তখন ছিল আমার 8,14,000, নেমে এসছে হচ্ছে 7,96,000-তে। এটা হয়তো আমার 1.5 মিলিয়ন হয়ে যেত। আমি শুধু দেখি যে আমাদের কন্টেন্ট কাফি ছেলেটা, ওর একসময় আমার থেকে কম ছিল, ওর এখন মনে হয় 2.5 মিলিয়ন, বুঝছেন? তো খারাপ লাগে। ফেসবুকটা আমার পুরো অফ ছিল। ইউটিউবে আমি লাকি এই কারণে বলবো যে ইউটিউবটা আসলে দাঁড়ানোটা খুব ডিফিকাল্ট। ইউটিউবের ভিউয়ার্স ডিফারেন্ট ভিউয়ার্স, কিন্তু দাঁড়িয়ে গেলে এটা একটা কনস্ট্যান্টলি আপনাকে একটা প্লেজার দিবে, আলহামদুলিল্লাহ। অবশ্যই ফেসবুক ইউটিউব নিয়ে যদি আলোচনা করতে চাই, এটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। ফেসবুক ক্রিয়েটরদের জন্য জায়গা না, এটা আমি বহু প্ল্যাটফর্মে বলেছি। যারা এই জায়গাগুলোতে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান, ফেসবুককে মাথায় রেখে কাজ করবেন না। শর্টস বানান, রিলস বানান, এগুলো খুবই ক্ষণিকের, কিন্তু কন্টেন্ট অ্যাকচুয়ালি 10 মিনিটের উপরে হওয়া উচিত, এবং সেটা কন্টেন্ট পাওয়ারের জায়গা থেকে হওয়া উচিত, ইচ্ছা করে জোর করে টেনে বানালে হবে না। এবং ডেফিনেটলি এখন পর্যন্ত সারা পৃথিবীতে আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে ইউটিউবই একমাত্র প্ল্যাটফর্ম যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের ল্যাঙ্গুয়েজটা বুঝে। এছাড়া ফেসবুক ফেসবুক তো প্রশ্নই ওঠে না। এখন পর্যন্ত ফেসবুক থেকে গত 9 মাসে আমার ইনকাম হচ্ছে $120, সিরিয়াসলি। এবং এখানে দেখলাম রিসেন্টলি ফেসবুকে যেসব জিনিস ভাইরাল হয় এবং যারা মোটামুটি ভালো অর্থ কামাচ্ছে, তাদের কারোরই ঠিকমতো গায়ে কাপড় চোপড় থাকে না। এটাকে আবার অন্যভাবে মিনিং করার কোনো দরকার নাই। কাপড় চোপড় বলতে গেলে দেখা গেল যে এই হাটে মাঠে ঘাটে কোন রকম একটা কি সব বানাচ্ছে, কিন্তু প্রচুর মানুষ দেখে। আবার রিলস হচ্ছে নষ্ট করছে পুরো ইয়েটা। রিলস এসে হচ্ছে অনেক টাকা দেয়া শুরু করলো, সবাই হচ্ছে মূল কন্টেন্ট ছেড়ে রিলসে। ওটা ওই বিসিএস এর এখানে কয়টা ডাল আছে এই হিসাব করার মতো আর কি দাঁড়াইলো একটা সময় গিয়ে। এখন আবার রিলস টাকা দেয় না, সবার মন খারাপ। আমার তো 9 মাসে ইনকাম না, হ্যাপি। ক্রিকেট নিয়ে আসলে আমরা কোন অবস্থার মধ্যে আছি? বাংলাদেশের ক্রিকেট আসলে কি অবস্থা? আমরা একদমই ভালো অবস্থায় নেই। বাংলাদেশে আপনি দেখেন, আপনি আপনার মতো করে আপনার পায়ে দাঁড়িয়ে আপনার কাছে মনে হয়েছে যে আপনার একটা নিজের স্টুডিও আপনার মতো করে বানানো দরকার। আপনি দারুণ একটা স্টুডিও করেছেন কিবরিয়া ভাই, তাই না? আপনার থেকে বা আমার থেকে অনেক সামর্থ্যবান বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের কি একটা নিজের মাঠ আছে? এখনো নাই না। আমার ক্রিকেট বোর্ডের ফান্ডে 1,000 কোটি টাকা প্লাস আছে, একটা মাঠ নাই। এই জটিলতাগুলো কোথায়? আমার কাছে যেটা মনে হয় যে আসলে এখানে খেলার থেকে ওই ধুলা নিয়ে বেশি সবাই টানাটানি করে। দেখেন, ক্রিকেট বোর্ডের একটা বিশাল অ্যামাউন্ট, 250 কোটি টাকা উত্তোলন করা হয়েছে, 238 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে। এই কাজ, হ্যাঁ, এটা নিয়ে আমি রিপোর্ট ব্রেক করেছিলাম। এটা নিয়ে খুব তোপের মধ্যে আর কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসিফের সময়, আমাদের উপদেষ্টা আসিফ, নতুন সরকারের সময়। আচ্ছা, 238 কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কোনো ধরনের বোর্ড অফ ডিরেক্টরসের পূর্ব অনুমতি নিয়ে ট্রান্সফার করেনি। ট্রান্সফার বলতে হচ্ছে অন্য ব্যাংকে ডিপোজিট। সেই ব্যাংকগুলো নিয়ে অনেক সমালোচনা আছে। তো এই যে এত বড় ঘটনা ঘটলো, ক্রিকেট বোর্ডের বোর্ড অফ ডিরেক্টরসের অনুমোদন না নিয়ে আপনি এটা করেছেন, পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল নিয়েছেন পরে গিয়ে।
এটা কি হেলদি হতে পারে? ডেফিনেটলি না। পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইম তো 1 টাকার ক্রাইম হলো সেটা ফিনান্সিয়াল ক্রাইম। ট্রু। সেপ ব্ল্যাটারকে সরিয়ে দেওয়া হয়েছে, ইনফান্তিনোকে অনেক সময় প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, বর্তমান যিনি ফিফার প্রেসিডেন্ট, বিভিন্ন ফিনান্সিয়াল ইস্যুতে। ব্ল্যাটার প্রমাণ করতে পারেনি ফিনান্সিয়াল দুর্নীতি ইস্যুতে, তাকে সরে যেতে হয়েছে, এত পপুলার ছিল। মিশেল প্লাতিনিকে সরে যেতে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো এর থেকে বড় না। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, ক্রিকেট বোর্ডের ফিনান্স কমিটি পর্যন্ত তখন পর্যন্ত দেয়া হয়নি। এই ঘটনা, এই ট্রান্সফারটা হচ্ছে অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত। ফিনান্স কমিটি ডিক্লেয়ার করা হলো এই বছরের জানুয়ারি মাসের 25 তারিখে। একক ক্ষমতা বলে প্রেসিডেন্ট এগুলো করলেন। এই ঘটনাগুলো যে ঘটেছে, এগুলোকে আপনি ব্রেক করেছেন প্রথম, আলহামদুলিল্লাহ। তো এই ঘটনাগুলো যে ঘটেছে, ওনার সাথে আপনার সম্পর্ক কেমন? মানে ফারুক সাহেবের সাথে উনি একটা টেক্সট করেছিলেন যে থ্যাংক ইউ ছোট ভাই, এটা আছে, দেখাবো আপনারে। সিরিয়াসলি আমার কথা ভাই, মানে আমার ফারুক আহমেদ ব্যক্তি, ফারুক আহমেদ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, বা ব্যক্তি নাজমুল হাসান, আপনি রিপ্লাই দেন নাই তাকে? ওয়েলকাম বড় ভাই। তারপর একটা ভিডিও কল এসেছিল, কিন্তু কলটা কেটে দিয়েছে উনি। আমাকে করতে গেছে নাকি অন্য কাউকে, ওকে। এটা আছে এখনো। ওনার কন্ডিশন কি? উনি বাংলাদেশে এখন? হ্যাঁ, বাংলাদেশে। and he's getting prepared for the next election. তিনি পরের ইলেকশনে 4 বছরের জন্য আসতে পারেন কিনা সেটার জন্য তিনি নিজেকে প্রিপেয়ার করছেন। এবং এই যে আপনি দেখেন ভাই, আপনি নতুন বাংলাদেশের কথা বলছেন, আপনি পরিবর্তিত পরিস্থিতির কথা বলছেন, হ্যাঁ, তো আলটিমেটলি পথে পাপন, ফতে ফারুক, পার্থক্য হইল না তো? পাপনকে নিয়ে, পাপনের ইস্যু নিয়ে, পাপনের বিভিন্ন ইস্যুতে কারাপশন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, একই আলোচনা তো ফারুককে নিয়ে হচ্ছে। আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিই, উনি যে বলে যে, বা ওনার লোকজন বলার চেষ্টা করে যে খালি ফারুকের দুর্নীতি নিয়ে ইয়ে করি, আমি কি তাহলে পাপনের লোক? এখন ধরেন আমি পাপনের লোক, ধরেন আপনার সময় তো বলেছি না, আপনি তো দেখেছেন প্রচুর বলেছেন। তাদের কথাই যদি আমি ধইরা নিই যে আমি পাপনের লোক, ফারুক আহমেদ তো পাপনের লোক না। এখন পর্যন্ত পাপনের দুর্নীতির কোন শ্বেতপত্র গত 9 মাসে উনি কেন প্রকাশ করলো না? উনি তো বিসিবি প্রেসিডেন্ট, উনি কেন করলো না? আচ্ছা, আমাদের মতো জনগণ, মানে সাধারণ জনগণ, ধরেন যারা আমরা অত বুঝি না, আমরা শুধু বুঝি যে ঠিক মতো ছক্কাটা মারলো কিনা, চারটা হইলো কিনা, দেশটা মানে দলটা জিতলো কিনা, এবং জিতলেই আমরা খুশি। আমরা ভুলে যাই আমাদের ক্রিকেটাররা ভালো করছে না খারাপ করছে, ব্যক্তিগত জীবনে কতটা খারাপ করছে, এগুলো আমাদের কথা না। ওদের মাঠে ভালো করেছে, ডান। তাদের জন্য আসলে কি আপনার কি বলার আছে? আমরা আসলে সেই ক্রিকেটটা কবে পাবো? আমরা আমাদের মানুষ যারা আসলে ক্রিকেটটাকে ভালোবাসে, এখানে তো কোনো ধরনের পলিটিক্স নেই। আমরা পুরো আমাদের এই ভালোবাসাটাকে অশ্রদ্ধা করি ক্রিকেটের সাথে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, এবং মাঠে খেলার সাথেও অনেকে যারা জড়িত এরা। আপনি খেয়াল করে দেখেন, মানে এটা অনেকের পক্ষে বিপক্ষে যাবে। দুইটা ইস্যু নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে যে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা পলিটিক্সে চলে গেলেন। কি বলবে আপনি ভেবে দেখুন তো, যে সাকিব মাশরাফির যদি নড়াইল আর মাগুরার মানুষের সেবা করার দরকার হয়, তাদের কি পার্টিকুলার কোন একটা রাজনৈতিক দলে যাওয়ার খুব দরকার? এমনিতেই পারে ভাই না, কিন্তু মাশরাফিকে তো বোধহয় ডেকে নিয়ে বাধ্য করা হয়েছে বা এরকম একটা ব্যাপার। মানে আমি যদি বাধ্য না হই, হ্যাঁ ঠিক আছে, সেটা তো সুন্দর। মাশরাফি তো আমার থেকে অনেক বড়। আমাকে যদি ফারুক আহমেদ কনভিন্স করতে না পারে, মাশরাফিকে তো কনভিন্স করতে পারার কথা না। মাশরাফি তো আরো অনেক পাওয়ারফুল। মাশরাফির মতো জনপ্রিয় ক্যাপ্টেন বাংলাদেশের ইতিহাসে চিন্তা করতে পারেন। মানে আমি কোনো পলিটিক্যাল আলোচনা আমি যাব না, কিন্তু এই জিনিসটা তো মাশরাফির ভক্তদেরকে তো কষ্ট দিছে। যে কথার কথা অন্য দল করতো, ধরেন একজন বিশাল সন্ত্রাসী, ও মাশরাফিরে পছন্দ করে মাশরাফি খেলার জন্য, ওকেও তো কষ্ট দিছে। একজন সন্ত্রাসী তো কারো না কারো বাবা না? ওই সন্ত্রাসীকে ধরলে তার বাচ্চার কষ্ট হয় না? তো ওই সন্ত্রাসীও তো ধরেন মাশরাফি বা সাকিবের তো ফ্যান ছিল। তামিম ইকবালকে নিয়ে একটা আলোচনা হচ্ছে যে তিনি আরেক দলে জয়েন করতে পারেন। এটাও যদি হয়, আমি আমার কন্টেন্টে বলেছি যে এটা তো অন্যায়। কেন তাকে রাজনীতি করতে হবে? কেন? এই ট্রেন্ডটাই খারাপ। আপনি দেখেন, আমাদের হচ্ছে পঞ্চপাণ্ডব বলি 5 জন, তার মধ্যে 3 জন অলমোস্ট বিভিন্ন পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে আছে, বাকি থাকে 2টা। এই পঞ্চপাণ্ডব তো তৈরি হয়েছে যখন তারা নিরপেক্ষ ছিল, সবার জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে লাল সবুজের জার্সিতে খেলছে। তখন জার্সি খুলে রাখার সাথে সাথে যদি এই ঘটনা ঘটে, এটা তো প্রতারণা। এটা সাধারণ মানুষের সাথে প্রতারণা। ক্রিকেট বোর্ড, আমি বললাম না যে আরজি কিবরিয়া, আপনি আপনার কষ্টের টাকা আপনি একটা স্টুডিও করেছেন, আপনি অনেক খরচ করেছেন, আপনি যখন ব্যয় করছিলেন আপনার মাথার মধ্যে মনে কাজ করছিল যে এটা আমি তুলবো কিভাবে। আমাদের ভাই হিসাব করতে হয়, আমাদের 2 নম্বর কেউ না, আমরা 2 নম্বর কেউ না ভাই, ঠিক আছে? তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এতগুলো টাকা যেটা উত্তোলন করছে, আরেক ব্যাংকে দিচ্ছে, সেখান থেকে নাকি বেশি প্রফিট পাবে, এই কারণে টাইমও পায়নি বোর্ড অফ ডিরেক্টরসের অনুমতি নেওয়ার জন্য। এরকম আমরা অনেক আলিবিলার গল্প শুনি। আমার প্রশ্নটা হচ্ছে, এই টাকা দিয়ে আপনি করবেনটা কি? কোন ঘোড়ার ডিম করবেন? আপনি তো মাঠ করতে পারেন নাই। পুরোপুরি ডিসিটফুল আচরণ। গত 19 বছরের মধ্যে বাংলাদেশ
সবচেয়ে বাজে র্যাঙ্কিং এ ওয়ান ডেতে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কবে মুস্তাফিজের মতো ক্রিকেটার পাবো, কবে মাশরাফির মতো ক্যাপ্টেন পাবো, সাকিব আল হাসানের মতো ক্রিকেটার পাবো, আর কি সম্ভাবনা আছে নাকি পাইপলাইনটাই বন্ধ হয়ে গেছে? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, মানে আমরা কিন্তু ওই যে জমানো অর্থ খরচ করে 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 একটা সময় শেষ হয়ে যায় না, ওই অবস্থায় আছি। আপনি টপ 5 ক্রিকেটারের কথা যদি বলেন, এগুলো কিন্তু এখন থেকে প্রায় 20 বছর আগের হিস্ট্রি। ওই টেনে 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 আমরা চুইংগামের মতো বাড়ানোর চেষ্টা করছি, একটা পর্যায়ে গিয়ে ওই চুইংগামও কিন্তু ছিঁড়ে যায়। এর মাঝখানে কিন্তু আমরা কোনো কিছু ক্রিয়েট করিনি, সবাই এদেরকে দিয়ে হচ্ছে ব্র্যান্ডেড হবার চেষ্টা করছে। বাংলাদেশ ক্রিকেট দল তো নতুন ক্রিকেটার তৈরি করতে পারেই নাই। ফিউচারে এমন একটা অবস্থা, পাকিস্তানে বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না, এই আলোচনা যখন হচ্ছে, আমি একটা পুল করেছিলাম যে আপনারা কি সাপোর্ট করেন, বাংলাদেশ যাবে যাবে না অথবা অন্য সময় খেলা হবে। ওই পুলের নিচে অনেকেই কমেন্ট করেছে যে বাংলাদেশ আমরা চাই যাক, ওইখানে গিয়ে যেন আর ফেরত না আসে। মানুষ কতটা ক্ষিপ্ত, আপনি কমেন্ট বক্স গেলে ওই জিনিসগুলো দেখতে পাবেন, মানুষ কতটা ক্ষিপ্ত। মানে আমরা কাউকে ক্রিয়েট করতে পারি নাই। ক্রিকেট বোর্ডের আর্নিং এর জায়গা কোনটা? আর্নিং এর জায়গা হচ্ছে ব্রডকাস্ট রাইট, অনেক বড় একটা, আর একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যে কোম্পানিগুলো আসে। বাংলাদেশ দলের ব্রডকাস্ট রাইটের এমন বাজে অবস্থা যে এরকম ঘটনা লাস্ট কবে ঘটছে কেউ মনে করতে পারে না, যে আমরা ক্রিকেটের আমাদের ব্রডকাস্টিং রাইট সেল করতে পারিনি, বিটিভি খেলা দেখাইছে। সিরিয়াসলি? লাস্ট জিম্বাবুয়ে সিরিজে খেলা দেখাইছে বিটিভি। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মার্কেটিং টিম এখন স্পন্সর নিয়ে বিভিন্ন ব্যাংকে টাকা রাখে এবং ওই ব্যাংকগুলো বলে তোমার ওই টুর্নামেন্টে আমরা 1-2 কোটি টাকা স্পন্সর করব। তো এটা যদি হয় সিস্টেম, এটা যদি হয় রিয়েলিটি, তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কন্ডিশন। এটা ভাবা যায়, এটা চিন্তা করা যায়। এটা অনেকেই হয়তো ব্রডকাস্ট রাইট বিক্রি হচ্ছে না। এটা কিন্তু অনেকে, আমার মনে আছে আমি যখন এফএম এ লাস্ট কাজ করি আজ থেকে 4 বছর বা 5 বছর আগে, কারাকারি লেগে যেত, মানে এটা কে পাবে, তাও কোটি টাকার উপরে এটা হচ্ছে ছিল। ভাইয়া এটা কোটি মানে কি, এটা হচ্ছে ধরেন, আমি জাস্ট রেডিও সত্তার জায়গা থেকে বলতেছি, অনেকেই নিত হাই লেভেলে এটা বিট করতো, এটা নিয়ে অনেক আলোচনা হতো, 4-5টা কনসোর্টিয়াম মিলে প্যাক্ট হইতো, অন্যরা যেন দাম বাড়াইতে না পারে, এরকম কত কাহিনী হইতো। এখন ক্রিকেট বোর্ডের ব্রডকাস্ট রাইট এখন পর্যন্ত বিকৃত না। লাস্ট সিরিজটা আমরা বিটিভির উপর ডিপেন্ড করছে দেখানোর জন্য জিম্বাবুয়ের সাথে। আর্নিং কমলে সমস্ত জায়গায় ফ্লো কমবে, আপনার টাকাটা থেকে লাভটা কি? আমি আবারও সহজ এক্সাম্পল, যে আপনি তো একটা মাঠ কিনতে পারেন নাই, আপনি তো একটা মাঠ করতে পারেন নাই, একটা একাডেমি বলা হয়, এটা আসলে হোস্টেল। আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে তো একটা একাডেমি থাকা উচিত যেখানে সকল ইকুইপমেন্টস থাকবে, আছে নাই। সো আমরা আসলে এগুলো করিনি। ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা যারা হয়, এদের টার্গেটটা থাকে কি, এরা ধরেন বোর্ডের ডিরেক্টর হলে একটা সুবিধা আছে, ওই বিপিএল টিপিএল যখন হয়, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়, সোফা সেটে এরকম আপনার মতো বসে থাকে, টিভিতে যখন ক্যামেরা যায় তখন ধরেন আমরা মনে করি যে ও মনে হয় বাংলাদেশের আম্বানি অথবা টাটা বিড়লা, এই যে একটা ভাব নেয় মনে করেন। তো মেন্টালিটি ফকিরনি, বুঝছেন, কিন্তু এখানে এই যায় ভাব নেওয়ার জন্য, কাজ তো পারে না। আপনি জিজ্ঞেস করবেন যে কোনো একজন, র্যান্ডমলি জিজ্ঞেস করবেন যে টেস্ট ম্যাচে কয় ওভার পরে বল চেঞ্জ করতে হয়, 25 জন ডিরেক্টর ধরেন আছে, আপনি জিজ্ঞেস করবেন, বাইচা জিজ্ঞেস করবেন, বলতে পারবে না, বিশ্বাস করেন বলতে পারবে না ক্রিকেট বোর্ডের ডিরেক্টর। তো এগুলো হচ্ছে সিস্টেম। ক্রিকেট বোর্ডে যাই হচ্ছে পোর্টফোলিও হায়ার করার জন্য। সাকিবের সাথে এগুলো নিয়ে হয়তো বা দ্বন্দ্ব হতো টপ লেভেলে। সাকিবের সাথে হয়তো দ্বন্দ্ব, যে ইস্যুগুলো নিয়ে আমার কাছে যেটা মনে হয়, সাকিব আল হাসান তো ড্যাম কেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং ক্রিকেট বোর্ডে অনেক সিস্টেমের সাথে, মানে ক্রিকেটার সাকিব নিয়ে আমি বলছি, বিজনেসম্যান বা পলিটিক্যাল সাকিব নিয়ে আমি কথা বলছি না, আই এম ডিসকাসিং অ্যাবাউট ক্রিকেটার সাকিব। অনেক কিছু দিয়ে সাকিব আল হাসান এগ্রি করতেন না। আবার ধরেন আপনার স্কুলের ক্লাস টিচার যদি হচ্ছে নিজে এলোমেলো হয়, টাইমলি না আসে, স্টুডেন্ট আপনি কি মানবেন নাকি? তো সাকিব যাদের আন্ডারে বা সাকিবরা যাদের আন্ডারে, সেই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টরদেরই তো এরকম অবস্থা, বুঝছেন, যে যারা আরেকটা মাঠ কিনতে পারে না, সাকিবরা কি মানবে? তখন যখন মানে না তখন বলে ও বেয়াদব। দেখছেন কত বেয়াদব, এই ঘটনাগুলো ঘটে। নিজেরা কিন্তু আমরা ঠিক না। ক্রিকেট বোর্ডের বিশ্বাস করেন, এই যে প্রত্যেকটা ইলেকশন হয়, যারা দায়িত্বে থাকে এরা শুধুমাত্র ওই পোর্টফোলিওর জন্য যায়। আমরা জনগণ যারা আছি তারা তো চেয়েছিলাম মাশরাফিকে টপ পজিশনে, এরকম একটা আলোচনা ছিল, এবং সেটা আওয়ামী লীগের সময়ও করা সম্ভব ছিল বোধহয়। আওয়ামী লীগের সময় মাশরাফি, মানে ক্রিকেট বোর্ড এত সিরিয়াস একটা জায়গা। আপনি দেখেন আওয়ামী লীগের সময় মাশরাফি কিন্তু 2 বার এমপি ছিলেন, দ্বিতীয় দফা এমপি থাকাকালীন অবস্থায় তো মানে সরকারের ফল হইল, তাই না? কিন্তু এমপি থাকার পরেও মাশরাফি বিন মুর্তজা 19-এর পর তো আর তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন নাই, ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হতে পারেন নাই। মানে এই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ক্যাচালটা আপনি দেখেন, ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যে মানে আমি বোঝানোর চেষ্টা করছি, কঠিন পলিটিক্স চলে, কঠিন পলিটিক্স, মানে ডিউডিএস এর একটা ভার্সন এখানে।
ডিউডেসের পলিটিক্স আসলে ঢাকা ইউনিভার্সিটির ডিবেট যারা করে তারা বুঝতে পারবে, নইলে আসলে খুব একটা রিলেট করতে পারবে পাবলিক, না। হ্যাঁ, ডিউডেস বুঝবেও না। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সো এই পলিটিক্স আসলে আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। এবং আমরা রিসেন্টলি ফুটবলের ক্ষেত্রে একটা বেটার জিনিস দেখলাম বোধহয়, বেশ কিছু প্লেয়ার যারা দেশের বাইরে খেলেন, হামজা, হ্যাঁ বাংলাদেশি, শামিদ সোম, তারা আসলেন, যদিও খুব একটা ভালো রেজাল্ট আসেনি, বাট মানুষের মধ্যে একটা হাইপ তৈরি হয়েছে। কিন্তু এটা আমার কাছে মনে হয় যে ফুটবলের জন্য তো এটা দারুণ একটা মানে কিক, এবং একই সাথে ক্রিকেটের জন্য কিন্তু অ্যালার্মিং। দেখেন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের ম্যাচ আছে, তারপর ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ আছে সামনে। বাংলাদেশ নিশ্চয়ই ভালো করবে, আমরা এক্সপেক্ট করতেই পারি। ফুটবল টিম যদি ভালো করে, ভাই আপনি সব ভুলে যান ক্রিকেট কয়টা নেশন খেলে। আমি ক্রিকেট নিয়ে কাজ করি, বাট আমি তো নিজে ফুটবলের ফ্যান। ক্রিকেট কয়টা 10-12টা খেলে, তার মধ্যে বাংলাদেশ 10 নাম্বার, ঠিক আছে। ফুটবল খেলে অলমোস্ট যতগুলো দেশ আছে সবাই খেলে। যারা স্বাধীনতা অর্জন করতে পারেনি, ফিলিস্তিনও দেখবেন একটা ভালো ফুটবল টিম আছে, তাই না? তো মজার ব্যাপারটা ওখানটায়, বাংলাদেশে কিন্তু প্রচুর মানুষের ফুটবল কেন্দ্রিক একটা ক্রেজ রয়েছে, চিন্তা আছে, ভাবনা আছে, ভালোবাসার জায়গা আছে। আক্ষেপের জায়গাটা কি ফুটবল ক্লিক করে না। এখন যদি ক্লিক করে যায়, ক্রিকেটের দিকে তাকানোর কারো টাইম থাকবে না। আপনার ক্যারিয়ার কতটুকু চ্যালেঞ্জিং সবকিছু মিলিয়ে বাংলাদেশের স্পোর্টস জার্নালিজম? ডিফিকাল্ট। এখানে আসলে অনেক নোংরামি, হয়তো নিজেদের কমিউনিটির লোকজন নোংরামি করে, বাট আমার কাছে যেটা মনে হয় যে এগুলো করে আসলে লাভ নেই। এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে কেউ যদি ভালো কাজ করতে চায়, পেছন থেকে টেনে না ধরে নিজের ফুটপ্রিন্ট ক্রিয়েট করা দরকার। পেছন থেকে ওই আপনার স্পন্সর অল টাইম যেন না হইতে পারে, ওই গিরিঙ্গি বা গুটি না করে আর যে কিবরিয়া হওয়া ভালো, চেষ্টা করা উচিত। অন্তত কিছু একটা হইতে পারবে। তো আমিও তাদের উদ্দেশ্যে বলবো যে কিছু একটা হওয়ার চেষ্টা করেন। আমাকে টেনে লাভ নেই। আমি আলহামদুলিল্লাহ, আমি যা হওয়ার হয়েছে, আমি যদি কালকে মইরাও যাই, মানুষ আমাকে 10-15 বছর মনে রাখবে। আপনারাও সেরকম কিছু একটা ট্রাই করেন। সো ডেফিনেটলি একটা ডিফিকাল্টিস আছে, এবং এই ডিফিকাল্টিস মাথায় নিয়েও কাজ করতে হয়। মামলা টামলা হওয়ার ভয় থাকে কিনা? ভয় থাকে, এখন পর্যন্ত ভয় তো না আসলে কিবরিয়া ভাই, মানে চান্সেস থাকে। আমি ভয় পাই না অনেস্টলি। এরা মামলা করে আমরা কি করবে বলেন, এবং যারা মামলা করবে বিশ্বাস করেন পাবলিক জানে যে এরা কারা। আমার বিরুদ্ধে যদি কেউ মামলা করে, ওটা চোর বাটপার ছাড়া তো কেউ মামলা করবে না, কারণ আমি তো চুরি বাটপারি নিয়ে রিপোর্ট করি, ঠিক না? আমি তো ভালো মানুষকে তো খারাপ বলিনি। যে চুরি করছে তাকে আমি চোর বলছি। তো চুরি করলে কাউকে যদি আমি চোর বলি, সে যদি মামলা করে, এটা খুবই হাস্যকর। এবং এটা থাকে না চোরের মায়ের বড় গলা, তো মামলাটা আলটিমেটলি ওইরকমই কিছু একটা হয়, শাউটিং টাইপের। মূল কথা হচ্ছে যে আমরা চাই যারা জার্নালিজমে আছেন তাদের ভয়েসটা লাউড থাকুক, ডেফিনেটলি, কারণ তারা তো আসলে জনগণের ভয়েসটাকে ক্যারি করেন। আমরা চাই যে তারা খুব কঠিন কঠিন প্রশ্ন করুক, এবং যে ক্ষমতায় আছেন তার ক্ষমতাকে প্রশ্ন করুক, ক্ষমতাকে চ্যালেঞ্জ করুক, যাতে করে তিনি সবসময় অ্যালার্ট থাকেন যে আমি আসলে কিছু মানুষের জিম্মাদারি নিয়ে এখানে বসেছি, এটা আসলে এনজয় করার জায়গা না। আমাদের পুরো সিস্টেমটাই এমন হয়ে গেছে যে ক্ষমতা মানেই হচ্ছে এনজয়মেন্ট, ক্ষমতা মানেই হচ্ছে ক্ষমতার এক ধরনের প্রতিনিধিত্ব করে সেটার মিসইউজ করা। তো আমাদের যারা জার্নালিজমে যারা আছেন তাদের কাজ হচ্ছে যে সবসময় তাদেরকে এই জায়গাটাকে অ্যালার্ট করা। তো সেখানে আপনি যে ধরনের রোল প্লে করছেন সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। এবং আজিম ভাই, আমি চাই যে আপনি আরও বেশি অ্যাটাকিং কোয়েশ্চেন করবেন, যাতে করে আমাদের স্পোর্টসে যারা আছেন কর্তা ব্যক্তি তারা আতঙ্কের মধ্যে থাকেন যে না, এখানে যদি একটা ভুল হয়ে যায়, আজিম তো আছে, আজিমের সামনে পড়লে বিপদ আছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।